বন্ধুরা, আরজিকর কাণ্ডে মারাত্মক তথ্য। এবার এক প্রভাবশালী এক বড় অপরাধী আমাদের সামনে এসছে আরজিকর ম্যাটারে, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের টনক পুরো নড়ে গেছে। দিদি পুরো অজ্ঞান হয়ে গেছেন যে এটা কি করে সম্ভব। দিদির খুব কাছের একজন আরজিকর ম্যাটারে যুক্ত, সেটা সন্দীপ ঘোষের মাধ্যমে পুরো ক্লিয়ার প্রমাণ সহ। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে সেই প্রভাবশালী ব্যক্তির নাম কি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তার সাথে বলি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে আরজিকর কাণ্ডে এক প্রভাবশালী মহিলাও যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। চলুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনাদেরকে জাস্ট এইটুকু বলি যে আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সরকার, দিদি আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু পুরো অজ্ঞান হয়ে গেছেন। কারণ দিদি ভাবতেই পারেননি যে দিদির কাছের মানুষ ধরা পড়ে যাবে আরজিকর ম্যাটারে, পুরো প্রমাণ সহ। এবার কিন্তু আদালতে ওর নাম সামনে চলে এসেছে। আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। আর হ্যাঁ, আরেকটা কথা বলি আপনাদেরকে, যে আপনাদেরকে আমি একটি প্রতিবেদনে বলেছিলাম যে সন্দীপ ঘোষের ব্যাংক ডিটেলসের মাধ্যমে জানা গেছে যে এক প্রভাবশালী ব্যক্তি জড়িত আরজিকর কাণ্ডে। কারণ আমরা জানি, এটা মনে প্রাণে বিশ্বাস করি যে সঞ্জয় রায়, ধৃত সঞ্জয় রায় এই ঘটনা কখনোই একা ঘটাতে পারে না। তার পেছনে ধৃত সঞ্জয় রায়কে সামনে দাঁড় করিয়ে তার পেছনে কিন্তু অনেক প্রভাবশালী ব্যক্তিরা জড়িত আছে, যার নাম এক এক করে আমাদের সামনে আসছে। আর তার মধ্যে এক প্রভাবশালী এই ব্যক্তিটির নাম আপনাদেরকে বলবো, সাথে মহিলাটি কে সেটারও নাম বলবো। এমনকি যে আপনাদেরকে বলি যে গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে সিবিআই কিন্তু অভিজিৎ মণ্ডল সহ আরও 11 জন পুলিশ কর্মীকে সিবিআই তলব করেছে। বুঝতে পারছেন বন্ধুরা, যে আরজিকর ম্যাটার আবার জেগে উঠেছে, আবার তদন্ত পুরো একদম তীক্ষ্ণভাবে হচ্ছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা। আপনাদেরকে বলি প্রথমত, সন্দীপ ঘোষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, আই রিপিট, সন্দীপ ঘোষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মমতা ব্যানার্জির ভাই, বুঝতে পারছেন, মমতা ব্যানার্জির ভাই বাবন ব্যানার্জির অ্যাকাউন্টে 26 লক্ষ টাকা ঢুকেছে। বুঝতে পারছেন, 26 লক্ষ টাকা ছোট মোটো অ্যামাউন্ট নয়, বেশ বড় সড়ো অ্যামাউন্ট। 26 লক্ষ টাকা সন্দীপ ঘোষ মমতা ব্যানার্জির ভাই বাবন ব্যানার্জির অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। কিন্তু কেন, তাই নয় কি, কিন্তু কেন, এমন কি কারণ যে এত বড় অ্যামাউন্ট ঢুকিয়েছেন সন্দীপ ঘোষ, যেটার পুরো ডিটেলস এবার আদালতে। সিবিআই এর আগে হাজিরা দিতে ডেকেছিলেন সেই বাবন ব্যানার্জিকে, কিন্তু উনি আসেননি, উনি সেটা এড়িয়ে গেছেন। এর আগে যখন প্রথম সন্দীপ ঘোষের অ্যাকাউন্ট, কারণ সন্দীপ ঘোষকে যখন গ্রেপ্তার করা হয় তখন কিন্তু তার ব্যাংকের পুরো ডিটেলস নেওয়া হয় আর তার ব্যাংক ফ্রিজ করে দেওয়া হয়। তো সেই ডিটেলসের মাধ্যমে কিন্তু সেই ব্যক্তির নাম জানা গেছিল, কিন্তু তখন রিভিল হয়েছিল না নামটা। কিন্তু তখন সিবিআই সেই ব্যক্তিটিকে হাজিরা, বাবন ব্যানার্জিকে হাজিরা দেওয়ার জন্য ওনাকে ডেকেছিলেন, কিন্তু বাবন ব্যানার্জি সেটাকে এড়িয়ে গেছেন। কিন্তু এমনকি যে কালকেও ডাকা হয়েছিল সেই বাবন ব্যানার্জিকে, কিন্তু উনি আসেননি, উনি গতকালকেও আসেননি, উনি সেখানে ভার্চুয়ালি প্রেজেন্ট ছিলেন। বুঝতে পারছেন, উনি সেখানেও পুরো সশরীরে প্রেজেন্ট হননি, উনি কিন্তু ভার্চুয়ালি প্রেজেন্ট ছিলেন সেখানে। আর বলা হচ্ছে যে কালকে ডেট ছিল আক্তার আলী ভার্সেস ডেট অফ ওয়েস্ট বেঙ্গল, তার হিয়ারিং ছিল। বাবন ব্যানার্জির ফিজিক্যালি সেখানে অ্যাপিয়ারেন্স, সেখানে যাওয়ার ডেট ছিল, কিন্তু সেই অ্যাপিয়ারেন্সে তিনি যাননি, তিনি ভার্চুয়ালি সেখানে প্রেজেন্ট হয়েছেন, তিনি ভার্চুয়ালি সেখানে গেছেন। তিনি গেছেন বলতে তিনি উপস্থিত ছিলেন সেখানে। উনি বলেছেন যে ওটা, এবার বাবন ব্যানার্জি সেই ব্যাংকের কি কৈফিয়ত দিয়েছেন সেটা এবার আপনাদেরকে বলি, যে উনি বলেছেন যে ওটা উনার এক এনজিও আছে। এই যে সন্দীপ ঘোষ এই যে বড় সড়ো অ্যামাউন্ট উনার অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়েছেন পার্সোনাল অ্যাকাউন্টে, সেটা কেন, উনি বলছেন যে আমার এক এনজিও আছে, সেই এনজিওর জন্য সন্দীপ ঘোষ সেই টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়েছেন। কিন্তু কথা হলো যে আদালত থেকে তাকে প্রশ্ন করা হয়
যে সেই অ্যাকাউন্টে মানে যেই অ্যাকাউন্টটি নাকি মহাপুরুষের নামে যেই বাবুল ব্যানার্জি যেই এনজিওর কথা বলছেন সেই এনজিও নাকি মহাপুরুষের নামে উনি ওনার মাথায় বসে আছেন, উনি মানে এই এনজিওটাকে হয়তো চালাচ্ছেন, সেখানে ডোনেট করা হয়। তাহলে আইনজীবী প্রশ্ন করেছেন বা বিচারক প্রশ্ন করেছেন যে যদি এনজিওতে ডোনেট করা হয় তাহলে সেই এনজিওর কারেন্ট অ্যাকাউন্টে কেন ডোনেট করা হয়নি। পয়েন্ট টু বি নোটেড, বলা হচ্ছে যদি এনজিওর জন্যই 26 লক্ষ টাকা ডোনেট করা হয় তাহলে কেন আপনার পার্সোনাল অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, কেন সেটা এনজিওর অ্যাকাউন্টে ট্রান্সফার করানো হয়নি কেন। আর তার থেকেও বড় কথা বলা হয়েছে যে বাবুল ব্যানার্জির পার্সোনাল অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, কিন্তু আপনি যদি সেই এনজিওতে ট্রান্সফার না করেন তাহলে আমাদেরকে রিসিপ্ট দেখান। রিসিপ্ট কোথায়? মানে আদালত থেকে এই বিষয়টাকে বেশ খতিয়ে দেখা হচ্ছে যে এখানে বেশ বড় ষড়যন্ত্র চলছিল আরজি কর হাসপাতালে, আর যেখানে সন্দীপ ঘোষ সহ আরও বড় বড় মাথারা এই কর্মকাণ্ডে, এই কুকর্মকাণ্ডে জড়িত। বলা হচ্ছে এই বিষয়ে জয়মাল্য বাগচি বিচারক কড়া নজর দিয়েছেন শুরু থেকে, কারণ উনি বুঝতে পেরেছেন যে এখানে বেশ খাপলাবাজি চলছে, যার জন্য তিলোত্তমার শিকার হয়েছে। 26 লক্ষ টাকা, এত টাকা সন্দীপ ঘোষ নাকি বাবুল ব্যানার্জির অ্যাকাউন্টে দিয়েছেন, যেটা উনি বলেছেন ডোনেট করার জন্য। এটা কখনো বিচারক প্রমাণ ছাড়া মানতে চাইছেন না, যার জন্য বিচারক কড়া নির্দেশ দিয়েছেন এই বিষয়ে যে বাবুল ব্যানার্জি মানে এই যে বাবুল ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাই বাবুল ব্যানার্জির গত 6 বছরের ডিটেলস চেয়েছেন বিচারক। আয় ব্যয়ের সমস্ত নথি বুধবারের মধ্যে জমা না দিতে পারলে বাবুল ব্যানার্জি বলা হয়েছে তাহলে আপনার বিরুদ্ধে সিবিআই কিন্তু এবার কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। কারণ এর আগে সিবিআই হাজিরা দেওয়ার জন্য মানে হিয়ারিংয়ের দিন হাজিরা দেওয়ার জন্য ওনাকে ডাকা হয়েছে, কিন্তু উনি আসেননি। তারপরেও যে গতকালকে হিয়ারিং ছিল সেখানেও কিন্তু উনি ভার্চুয়ালি প্রেজেন্ট ছিলেন, উনি কিন্তু মানে উনি সশরীরে সেখানে প্রেজেন্ট হননি। তার জন্য বলা হচ্ছে যে এবার যদি উনি এই যেই নির্দেশ দেওয়া হয়েছে গত 6 বছরের পুরো ডিটেলস আয় ব্যয়ের সমস্ত নথি উনি যদি এবার জমা না দেন তাহলে সেখান থেকে মানে সিবিআই এবার কিন্তু উনাকে অ্যারেস্ট অবধি করতে পারেন। আপনাদেরকে জাস্ট বলে রাখলাম বন্ধুরা, এটা আমার কথা নয়, এটা সমস্তটা আদালত থেকে এই কথাগুলো আমি আপনাদেরকে বলছি আইনজীবী মারফত। এমনকি সেই অর্গানাইজার নাম কি সেটা কিন্তু এখন রিভিল করা যাবে না, কারণ যেটা সেখান থেকে রিভিল করবে সেটাই কিন্তু আমি আপনাদের কাছে জানাতে পারবো। আমি ইচ্ছাকৃত বা আমি কোনো কিছু এমন কিছু রিভিল করব না যেটার দরুন ক্ষতি হতে পারে এই কেসের, যার জন্য বলছি যে এখন মারাত্মক কিছু পয়েন্ট মারাত্মক কিছু প্রমাণ সিবিআইয়ের কাছে আছে, যেখান থেকে আসল অপরাধীর নাম আমাদের সামনে খুব শিগগির মানে আসল অপরাধী আমাদের সামনে আসছে বলে কথা। আবার জেগে উঠেছে আরজি কর ম্যাটার, যেটার জন্য আমরা অত্যন্ত খুশি। আমরা সকলে, আপনারাও আমরা চাই যে অপরাধীগুলো সামনে আসুক আর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, যেটা যে কেউ হোক না কেন, সে মমতা ব্যানার্জির ভাই হলেও হোক আরও কেউ হলে হোক। এবার আপনাদেরকে বলি যে সরি একটু ঠান্ডা লেগে গেছে, যার জন্য গলাটা আওয়াজটাও মনে একটু ভারী আসছে আর আমার ডিস্টার্ব হচ্ছে একটু। এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে আরজি কর কাণ্ডে এক মহিলা, এক প্রভাবশালী মহিলা, সেই মহিলা কে এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো সেই প্রভাবশালী মহিলাটি কে। একটু সেই প্রভাবশালী মহিলা মানে আরজি কর ধর্ষণ ও খুন মামলা সিবিআই দপ্তরে হঠাৎ হাজির এক মহিলা। পয়েন্ট টু বি নোটেড, কে তিনি? সিজিওতে শোরগোল, বিশাল শোরগোল। এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি। আরজি কর ধর্ষণ ও খুন মামলায় আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সিবিআই কলকাতা পুলিশের 11 জন পুলিশ আধিকারিককে তলব করেছে, যেটা আপনাদেরকে আগেই আমি বলেছি। এই তালিকায় রয়েছে গত 9 আগস্ট ঘটনার দিন কর্তব্যে ডিউটিতে যারা যারা ছিলেন টালা থানার একাধিক পুলিশ আধিকারিকরা, তাদেরকে কিন্তু তলব করা হয়েছে। এদিন সোমবার দুপুরে আচমকা, পয়েন্ট টু বি নোটেড, সোমবার দুপুরে আচমকা সিজিও কমপ্লেক্সে এসে
পৌঁছান কলকাতা পুলিশের এক মহিলা আধিকারিক। বুঝতে পারছেন, এক মহিলা আধিকারিক সেখানে গিয়ে হাজির হন। কিন্তু কেন? যখন দেখছেন যে পুলিশদেরকে এক এক করে তলব করা হচ্ছে, সমস্ত সত্য সামনে রিভিল হয়ে যাচ্ছে, তখন সবার মাথা ঘুরে গেছে। টালা থানার এক মহিলা আধিকারিক বেশ কিছু নথি নিয়ে সিবিআই দপ্তরে হাজির হলেন সেদিন, কিন্তু তার পরিচয় নিয়ে বিশদে কিছু জানা যায়নি এখনও। কিন্তু উনি পুলিশের একজন কর্মী, উনি অনেকগুলো নথি নিয়ে সেখানে হাজির হয়েছেন। তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় সোমবার ও মঙ্গলবার সিবিআই মোট 11 জনকে তলব করেছিল। জানা গিয়েছে গত 9 আগস্ট আরজি কর কাণ্ডের পুলিশ আউটপোস্টে কর্তব্যরত থাকা পুলিশের মোট 11 জন পুলিশ কর্মীকে তলব করেছে সিবিআই, আর অভিজিৎ মণ্ডল সহ 12 জন। এই ঘটনার তদন্তে নেমে সিবিআই কলকাতা পুলিশের থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করেছিল। তার মধ্যে অন্যতম ছিল ঘটনার রাতে আরজি কর আউটপোস্টে কর্মরত কলকাতা পুলিশের কর্তব্যরত পুলিশ কর্মীদের নামের তালিকা। পয়েন্ট টু বি নোটেড, এই যে মহিলা পুলিশ মানে যার কথা আপনাদেরকে বললাম, এটা তো হতে পারে যে সেদিন ডিউটিতে কিছু একটা ব্যাপার ছিল, তাই না? যার জন্য উনি অ্যাডভান্স নিজে থেকে সমস্ত নথি নিয়ে সেখানে হাজির হয়েছেন। এমনকি যে যেদিন ঘটনাটা ঘটে সেদিন কিন্তু আউটপোস্টে যারা যারা কর্মরত ছিলেন তাদেরকে সকলকে কিন্তু তলব করা হয়েছে। সেই নামের তালিকা দেখেই আজ ও মঙ্গলবার সিজিও কমপ্লেক্সের হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। মূলত তাদের বয়ান রেকর্ড করা হবে বলে খবর। প্রসঙ্গত গত 9 আগস্ট সকালে আরজি কর হাসপাতালের 4 তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় সেই হাসপাতালের তরুণী চিকিৎসক তিলোত্তমার দেহ। পরে জানা যায় ওই জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে। কতটা মর্মান্তিক একটি ঘটনা, তাই নয় কি? একটি মেয়ে, যেই মেয়েটি সেখানকার চিকিৎসক, যেই মেয়েটি তার কাজ মানে নিজের দায়িত্ব নিয়ে মেয়েটা ডিউটি করতো, এমন একটা মেয়ে যে মেয়েটি নিজের কাজকে বা নিজের ডিউটিকে এতটাই ভালোবাসতো, তার শরীর খারাপ হলেও কিন্তু মেয়েটি কাজ করতো, ডিউটি করতো। এমনকি আমরা এটাও শুনেছি তিলোত্তমা এতটাই ভালো ছিল যে যেখানে তিলোত্তমা নিজের চেম্বারে পেশেন্ট দেখতো, সেখানে কিন্তু তিলোত্তমার শরীর খারাপ হলেও তিলোত্তমা সেখানে যেত, সেখানে রোগীদের ট্রিটমেন্ট দিত। এতটাই ভালো মনের মানুষ ছিল তিলোত্তমা। এমনকি যে প্রথমে তদন্তে কলকাতা পুলিশ নামে, পরে কিন্তু কলকাতা পুলিশের কাছ থেকে এই কেসটি কিন্তু হ্যান্ডওভার করা হয় সিবিআইকে। আর কলকাতা পুলিশ কাকে অ্যারেস্ট করেছিল? সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। তবে এই ঘটনায় যে আরও অনেকে যুক্ত এই সন্দেহ প্রকাশ করেছিল চিকিৎসক সংগঠনের সদস্যরা, সাথে তিলোত্তমার মা বাবাও কিন্তু, যে এই ঘটনা কখনোই একা ঘটানো সম্ভব নয়। ফলে হাইকোর্টের নির্দেশে এরপরেই এই ঘটনা তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। এবার সিবিআই পুরো নড়ে চড়ে বসেছে। আর যাতে সিবিআই যে নড়ে বসেছে, এবার কিন্তু দিদির পুরো মাথা ঘুরে গেছে, কারণ দিদির কাছের একজন মানুষের নাম সামনে চলে এসছে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি এইটুকু যে বিনীত গোয়েল কিন্তু রেহাই পাবেন না, কারণ বিনীত গোয়েলের নামও কিন্তু হাইকোর্টে বেশ সেটা নিয়েও হইচই হচ্ছে যে বিনীত গোয়েলকে কেন ডাক দেওয়া হচ্ছে না, বিনীত গোয়েলের নাম কোথায়, বিনীত গোয়েল সেদিন ছিলেন, বিনীত গোয়েল এভরিথিং বিনীত গোয়েল জড়িত। বিনীত গোয়েলের নাম কই? বিনীত গোয়েল ট্রান্সফার হয়ে গেছেন সেটা বড় কথা নয়, বিনীত গোয়েল সেদিন ছিলেন, যেদিন তিলোত্তমার বডি উদ্ধার হয় সেদিন কিন্তু বিনীত গোয়েল সেখানেই ছিলেন। তাহলে বিনীত গোয়েল কই? বিনীত গোয়েল কোথায় গেল? খুব শিগগির বিনীত গোয়েলকেও জেরা করা হবে, বিনীত গোয়েলও অ্যারেস্ট হতে পারে, এটা আপনাদেরকে বলে রাখলাম। তবে এই যে বাবন ব্যানার্জির নাম, যেটা নিয়ে সন্দীপ ঘোষের মাথা পুরো ঘুরে গেছে, সন্দীপ ঘোষের একের পর এক চাপ পড়ে যাচ্ছে যে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে। আপনাদেরকে এর আগে বলেছিলাম সন্দীপ ঘোষের মাধ্যমে জানা গেছে আরও কিছু বড় সড়ো ব্যক্তির নাম আমাদের সামনে আসতে চলেছে, যেখানে এই ব্যক্তিগুলোর কঠোর সাজা হওয়া খুব দরকার। কারণ তিলোত্তমার মা বাবা ভেবেই নিয়েছেন যে আমরা যতক্ষণ না আমরা জাস্টিস পাই ততক্ষণ কিন্তু আমরা লড়াই করে যাব। ওনারা এটাও বলেছিলেন সর্বশেষে যে আমরা প্রয়োজন পড়লে রাজধানীর রাস্তাতেও নামবো, আমরা আবার
ধর্নায় বসবো। যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন। আজকে গলাটা আমার ঠান্ডা লেগে গেছে, যার জন্য হয়তো কথাগুলো একটু অসুবিধা হচ্ছে বলতে, আপনাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে শুনতে। যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আরও খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেবো আরজি কর ম্যাটারে, অবশ্যই চ্যানেলে নজর রাখবেন।